শেষ দুদিন ধরে যা সব কথাবার্তা শুনছি না, পুরো মাথা ফাতা ঘুরিয়ে দেওয়ার মতো। একজন দেখলাম সমাজ মাধ্যমে বিরাট বড় একটা লেখা লিখেছেন এবং তার মধ্যে প্রশ্ন করেছেন প্রতিকুর রহমানকে যে এরপর তুমি যখন দামি গাড়ি চড়ে যাবে এবং তোমার পাশে একদিন হেঁটেছিল সেই কমরেড যখন রাস্তা থেকে তোমার সেই গাড়ি দেখে তোমার দিক থেকে ঘেন্নায় মুখ ঘুরিয়ে নেবে, তখন তুমি কি করবে? কি আর করবে? কাঁচটা তুলে দিয়ে গাড়ির এসিটা চালিয়ে দেবে হয়তো। আবার দেখলাম আরেকজন একটা ওয়েব সিরিজের ভিডিও পোস্ট করে বিশাল বড় লেখা লিখেছেন। তো সেই ওয়েব সিরিজের একটি চরিত্র রয়েছে বিনোদ, তার মুখে একটি ডায়লগ রয়েছে যে আমি গরিব হতে পারি কিন্তু গদ্দার নই। সেই ভিডিও পোস্ট করে বিরাট বড় লেখা যে কে গদ্দার কে নয় ইত্যাদি। মানে এটা তো দারুণ বিষয়। আপনি রাত্রিবেলা আপনার ল্যাপটপে সুন্দর করে ওয়েব সিরিজটা দেখেছেন, তারপরে আপনার আইফোন থেকে আপনি সুন্দর করে পোস্টটা করছেন যে গরিব কিন্তু গদ্দার নয় কে বলেছিল, তাহলে গরিব কে আর গদ্দার কে? এসব অসাধারণ ব্যাপার। আপনি তো অবশ্যই বিচার করবেন যে গরিব মানুষ সে গদ্দার হবে না সৎ হবে, কোন দিকে গেলে তাকে সৎ বলা হবে, কোন দিকে গেলে তাকে গদ্দার বলা হবে। মানে একটা কাজ করে দেখতে পারেন, আপনিও তাহলে গরিব হয়ে যান, রাস্তায় এসে বসুন, তারপর না হয় দেখা যাবে কে কত বড় গদ্দার আর কে কত বড় মজবুর। এবং এর মধ্যে সব থেকে আইরনিক্যাল যেটা আমার মনে হলো, অনেকেই লিখেছেন যে প্রতিকুর মনে আছে কাদের হাতে মার খেয়েছিলে, এখন তাদের পাশে গিয়ে বসছো, এবার তুমি কি করবে? কি করবে বলুন তো? বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যে প্রতিকুর একদিন যাদের হাতে মার খেয়েছে তাদের সঙ্গে নিয়ে গিয়ে আপনাদের বা অন্যান্য বিরোধী দলের লোকজনকে এখন পেটাতে যাবে। ব্যাপারটা হচ্ছে এই যে সমস্ত দার্শনিকতা, এত বড় বড় লেখা, এত তত্ত্ব, এর মধ্যে ফান্ডামেন্টালি যেটার অভাব রয়েছে সেটা হলো বাস্তবিকতার, প্র্যাকটিক্যালিটির। ব্যাপারটা তো এরকম নয় যে এই এক প্রতিকুর রহমান সিপিএম থেকে চলে গেল বলে সিপিএম পরের বারে আর অষ্টম বামফ্রন্ট সরকারটা গড়তে পারবে না, এবছর বিধানসভা নির্বাচনে আর সরকার গড়তে পারবে না। কিংবা ব্যাপারটা এরকমও নয় যে এই এক প্রতিকুর রহমান গিয়ে তৃণমূল কংগ্রেসকে বাঁচিয়ে নিয়ে বেরিয়ে যাবে, একেবারে আলিমুদ্দিনের টোটকা পকেটে ভরে নিয়ে গেছে প্রতিকুর রহমান, তা তো নয়। ব্যাপারটা হচ্ছে এখানে যে প্রশ্নটা উঠে আসে, সেই বাস্তবিকতার প্রশ্ন যেটা উঠে আসা উচিত সেটা হলো এত অনেকজন সংখ্যালঘু মুসলিম নেতারা তো ছিলেন, তার মধ্যে থেকে তৃণমূল কংগ্রেস প্রতিকুর রহমানকেই টার্গেট করলো কেন? প্রতিকুর রহমানকেই তৃণমূল কংগ্রেস দলে টানলো কেন? এর একটা বড় কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেসের একেবারে সামনের সারিতে নেতা হিসেবে যারা পরিচিত, ইনক্লুডিং মুসলিম নেতা যারা রয়েছেন, তারা কেউ দুর্নীতিমুক্ত নন, তারা কেউ অপরাধ মুক্ত নন। একটা ব্যাগেজ তাদের সকলের রয়েছে। আপনি দেখুন সিদ্দিকুল্লাহ চৌধুরী এক পা দিয়ে বসেই রয়েছেন, ফিরহাদ হাকিমের বিরুদ্ধে প্রচুর অভিযোগ রয়েছে, শেখ শাহজাহান গ্রেপ্তার হয়ে গেছে, শওকত আরাবুল ছোঁয়া যাবে না, সে তো বিষাক্ত হয়ে গেছে, হাজি নুরুল ইসলাম তিনি মারা গেছেন। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই প্রতিকুর রহমানের মতো একটি ছেলে যে এতদিন ধরে একেবারে ফাটিয়ে রাজনীতি করেছে, একদম পুরোপুরি রাজনীতিটাই করেছে, বাম রাজনীতি থেকে উঠে এসেছে, অর্থাৎ তার মধ্যে ধর্মীয় গোড়ামি খুব একটা নেই এরকমটাই আশা করা যায়, পেটে বিদ্যা রয়েছে, শিক্ষিত, ভালো কথা বলতে পারে এবং তারই সঙ্গে এতদিন মার খেয়ে রাজনীতি করেছে, লড়াই করে রাজনীতি করেছে, ক্ষমতার মেদ এখনো পর্যন্ত পেটে জমে যায়নি। সেই রকম একটা ছেলেকে এই রকম সময় দাঁড়িয়ে যখন সামনে নির্বাচন, তার মধ্যে এসআইআর নিয়ে এত টানাপোড়েন চলছে, সেখানে তৃণমূল কংগ্রেসের তো ভালো লাগবেই। এইরকম একটা ছেলে, এইরকম একটা নেতাকে তৃণমূল কংগ্রেসের তো এই মুহূর্তে অবশ্যই করে দরকার হবে। আর অন্যদিকে সিপিএম কি করছে দেখুন, প্রতিকুর রহমান সিপিএম এর মধ্যে গিয়ে তার যতটা উন্নতি করার ছিল তিনি করে ফেলেছেন, মানে এর ওপরে আর কোথাও তিনি যেতেন বলে খুব একটা মনে হয় না। এক তো সিপিএম এর ভেতরে তাকে একটা পদ দেওয়া হয়েছে, বিশাল বড় ব্যাপার, তাকে একটা পদে বসানো হয়েছে, কিন্তু প্রতিকুর রহমান জেলার ছেলে, কথার মধ্যে একটা জেলার টান রয়েছে, গরিব ছেলে, চেহারা ছবিও তার অত একেবারে হিরো বা কবিদের মতো নয়, অন্যান্য অনেক যুবনেতার মতো তাকে কথায় কথায় সাবঅল্টার্ন, জেএনইউ, পোস্ট মডার্নিজম এসব কপচাতে দেখা যায় না, বা অনেক যুবনেতার মতো শহরের প্রত্যেকটা পার্টির অনুষ্ঠানে হাসি মুখে সকলের সঙ্গে দাঁড়িয়ে ক্যামেরার সামনে দেখতে পাওয়া যায় না। তো সেই প্রতিকুর রহমানের দলের মধ্যে থেকে যতটা উন্নতি করা সম্ভব ছিল হয়ে গেছে। আর সেকুলারিজমের কথা যদি বলেন তাহলে তো মোহাম্মদ সেলিমই রয়েছেন। সেকুলারিজম প্রমাণ করার জন্য আর কটা মুখ লাগবে, কটা প্রতিকুরকে লাগবে? সেকুলারিজমের কথা বলতে বলতে বরং একটু হুমায়ুন কবিরের সঙ্গে গোপনে বৈঠক করে মন দেওয়া নেওয়া, মন বোঝার পালা চলা যেতে পারে, অথবা কখনো ওই অধীর চৌধুরীকে কোনা মেরে সাইড করে দিয়ে বেত মারার নিদান দেওয়া আব্বাস সিদ্দিকীকে সামনে নিয়ে এসে তুমিই আমার সন্টু মন্টু সেকুলার, এসবও বলা যেতেই পারে। দেখুন, যার বিষ সেই খাবে, আর যার যখন যাওয়ার সে তখনই যাবে। আর শুভেন্দু অধিকারী যখন তৃণমূল থেকে বিজেপিতে যাচ্ছিলেন সেই সময়টার কথা নিশ্চয়ই মনে আছে আপনাদেরও সকলেরই, কত নেতারা আসছেন, কত কিছু বোঝাচ্ছেন। সেই সময় শুভেন্দু অধিকারীকে অর্ধেক রাজত্ব আর রাজকন্যা দেওয়ার প্রতিশ্রুতি দিলেও হয়তো তিনি থাকতেন না, তারপরেও তিনি চলেই যেতেন। কাজেই প্রতিকুর রহমানই বা বেইমান করে কেঁদে কেটে এখন লাভই বা কি হবে? তিনিও ঠিক করেই ফেলেছিলেন চলে যাবেন, অতএব তিনি চলে গেছেন। তবে হ্যাঁ, একটা বেশ মজার বিষয় লক্ষ্য করলাম, এই প্রতিকুর রহমান বেইমান করতে করতে কিছু বাম সমর্থকরা যখন
বলছেন প্রতিকুর রহমান যে বেইমানি করবেন সে তো আমি আগে থেকেই জানতাম। আরে এত কিছু করলে কি হবে, আদপে তো মুসলমান। এই কথাগুলো যখন তারা বলছেন এবং একটানেই এইভাবে সাম্যবাদের কঙ্কাল যে নাচতে শুরু করে দিয়েছে, এইটা কিন্তু বেশ মজার বিষয়। এবং আজ আপনারা জানেন যে মোহাম্মদ সেলিম ঘোষণা করেছেন প্রতিকুর রহমানকে বহিষ্কার করা হয়েছে। এর মাধ্যমে প্রতিকুর রহমানের খুব সাংঘাতিক কিছু ক্ষতি হয়ে গেল নিশ্চয়ই। এই মাস্টার স্ট্রোকের মাধ্যমে প্রতিকুর রহমানের একেবারে চাল বানচাল করে দেওয়া হয়েছে। কি করে সেটা আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যেই আপনি নিশ্চয়ই ফেসবুকের বিপ্লবীদের বড় বড় লেখার মাধ্যমে বুঝতে পেরে যাবেন, সেই থিওরি আপনার সামনে চলে আসবে। আর একটা কথা এখানে বলি, প্রতিকুর রহমান নানা রকম প্রশ্ন নানা রকম অভিযোগ করেছেন বলেই তার তৃণমূল কংগ্রেসে চলে যাওয়াটা যেরকম জাস্টিফাইড হয় না, সেই রকমই প্রতিকুর রহমান তৃণমূল কংগ্রেসে চলে গেছেন বলেই তিনি যে সমস্যাগুলোর কথা বলেছিলেন বা যে ধরনের অভিযোগগুলোর কথা বলেছিলেন সেগুলো সব মিথ্যে হয়ে গেল তাও কিন্তু নয়। এটা খুব ইজি ওয়ে আউট। মানে প্রতিকুর রহমান এখন তৃণমূল কংগ্রেসে চলে গেছেন, অতএব তিনি যা বলে গেছেন সব মিথ্যে, সেদিকে আমরা তাকাবই না, শুনবই না। এটা যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের জন্য খুব সহজে এই সমস্যা থেকে বেরিয়ে যাওয়ার, অভিযোগগুলো একেবারে গা ঝেড়ে ফেলে দেওয়ার সুন্দর একটা উপায় হতে পারে। প্রতিকুর রহমান আজ তৃণমূল কংগ্রেসে চলে গেছেন বলেই তার করে যাওয়ার সমস্ত অভিযোগ যদি মিথ্যে হয়ে যায়, তাহলে ব্যাপারটা সেই রকম দাঁড়াচ্ছে যে আপনি বলতে চাইছেন প্রতিকুর রহমান এত বছর ধরে যখন নিঃস্বার্থভাবে সিপিএমটা করছিলেন, তিনি তার মানে এই বেইমানিটা করবেন বলেই এতদিন সিপিএমটা করছিলেন। এতদিন রাজনীতিটা করেছেন তিনি, বাম রাজনীতি করেছেন, লড়াই করেছেন, মার খেয়েছেন, যা করেছেন সেটা এই বেইমানিটা করার জন্যই তিনি করছিলেন। এই ধরনের লেখাও এখন সমাজ মাধ্যমে ঘুরছে যে আসলে এখন প্রতিকুর রহমান গেছেন কারণ ফাইনালি তিনি একেবারে যাওয়ার মতো বা বিক্রি হয়ে যাওয়ার মতো করে নিজেকে তৈরি করতে পেরেছেন। তাই এতদিন ধরে তার মানে সিপিএমে থেকে এইভাবে বিক্রি হয়ে যাওয়ার জন্যই তিনি নিজেকে তৈরি করছিলেন, এটাই তার মানে বক্তব্য, এটাই থিওরি। দারুণ ব্যাপার। তাহলে দেখুন, সিপিএম এর মধ্যে বহু নেতাকে নিয়ে এর আগে বহুবার অভিযোগ উঠেছে। বারবারই দলের তরফ থেকে বলা হয়েছে যে আমরা ভেতর থেকে সমস্ত আলোচনা করে দেখছি, ভেতরে আমরা গোটা বিষয়টা ইনভেস্টিগেট করে দেখছি। মহিলা ঘটিত নানা রকম অভিযোগের কথাও প্রচুর নেতার বিরুদ্ধে উঠে এসেছে। বারবার এই একই কথা বলা হচ্ছে, আমরা ভেতরে সব জিনিসটা সমাধান করে দেখছি। এবং সেটাও তখন বলা হয়েছে যখন বিষয়টা জানাজানি হয়ে গিয়ে সামনে এসে গেছে, সকলে সেই নিয়ে চর্চা করতে শুরু করে দিয়েছেন। সেই সময় প্রতিকুরকে বেঈমান যে কেউ বলতেই পারেন, সেটা তাদের অধিকার। এবং তারই সঙ্গে যে কোনো রাজনৈতিক দল থেকে কেউ চলে গেলে সেই রাজনৈতিক দলের তরফ থেকে বারবার এই ধরনের কথাই সামনে উঠে আসে। কিন্তু প্রতিকুর কিন্তু ঋতব্রত ছিলেন না। এবার দলের যদি এই জায়গার মূল্যায়নে সমস্যা হয় যে দল ছেড়ে যে চলে গেল সে ঋতব্রত ছিলেন নাকি সে প্রতিকুর ছিলেন, মানে আজ যদি তৃণমূল কংগ্রেস বুঝতে না পারে যে দল ছেড়ে যারা চলে যাচ্ছে তার মধ্যে কে শুভেন্দু আর কে অর্জুন সিং, তাহলে তো সমস্যা যে তিমিরে ছিল সেই তিমিরে থেকেই যাবে। গায়ে চেয়ে ট্যাটু নিয়ে যেভাবে দাপিয়ে রাজনীতি করছেন শঙ্কর ঘোষ, বিজেপির রাজনীতি করছেন মাটি কামড়ে পড়ে থেকে, সেটা দেখে মনে তো হয় না যে বাম রাজনীতি করার সময় খুব কম কিছু এফর্ট দিয়ে তিনি রাজনীতি করতেন, বাম রাজনীতির সময় এতটা রাজনীতি করতেন না, এটা তো মনে হয় না। তাহলে বিজেপিতে গিয়ে যে সম্মানটা তিনি পাচ্ছেন, বাম রাজনীতি করার সময় সেই সম্মানটা তিনি কেন পাননি, কেন ছেড়ে চলে যেতে হলো, এইটাও কিন্তু একটু ভেবে দেখার প্রয়োজন হয়তো রয়েছে। সবাই খারাপ, দোষটা সকলের, শুধু ভালো আমি, আলাদা আমি, এই করে আর কতদিন চলবে জানি না। একটাই বক্তব্যের কথা আমি তুলে ধরতে চাই। সিপিএম এর যিনি রাজ্য সাধারণ সম্পাদক, তিনি বলছিলেন যে প্রতিকুর রহমানের দল ছেড়ে চলে যাওয়াটা সন্তান হারানোর ব্যথার সমতুল্য। এই কথা বলছেন সিপিআইএম এর রাজ্য সাধারণ সম্পাদক। প্রথমত আমি তো তাহলে বলবো যে কোনো বাবা যেন তার সন্তানের জন্য পৃথিবীতে এতটা কম এফার্ট না দেন, আর একটু বেশি যেন এফার্ট দেন। এবং তারই সঙ্গে সত্যিকারের সন্তান হারিয়েছেন এমন একজন বাবাকে গিয়ে প্রশ্ন করুন সেই ব্যথাটা সত্যি কীরকম হয়। একটা দল ছেড়ে একজন রাজনীতিবিদ চলে যাচ্ছেন, যে বিষয়টা আমরা হামেশা দেখতে পাই। তৃণমূল থেকে বিজেপি আর বিজেপি থেকে তৃণমূলে যাওয়ার তো এইসবে শুরু হলো, এবার তো চলতেই থাকবে। কংগ্রেস থেকে বিজেপিতে আসতে আমরা হরদম লোকজনকে দেখি এবং সেখানে নানা ধরনের বক্তব্য দলগুলোর তরফ থেকে সামনে রাখা হয়। প্রত্যেকের সেই অধিকার রয়েছে নিজের দলকে ডিফেন্ড করার জন্য, কিন্তু সেখানে দাঁড়িয়ে একজন রাজনীতিবিদের দল ছেড়ে চলে যাওয়াকে সন্তান হারানোর ব্যথার সমতুল্য বলা হচ্ছে এবং সেটা খুব গর্বের বিষয় হিসেবে সামনে রাখছেন যারা, আমি জানি না সেটা কি করে হতে পারে। এবং তারাই নিজেদের বলেন যে তারা খুব আলাদা, তারা খুব ভদ্র, শিক্ষিত, বিনয়ী এবং তারা খুব বিচক্ষণ। অবশ্য উনি তো এখন আবার কলার খোসা দেখাতে লেগেছেন, কাজেই এত বড় মার্জিত, শিক্ষিত, ভদ্র, বরিষ্ঠ নেতার কাছ থেকে কি যে আসলে আশা করা উচিত, সব দলের রাজনীতিবিদরাই সেটা ভালো করেই গুলিয়ে দিচ্ছেন।
পশ্চিমবঙ্গের রাজনীতির প্লেট কিন্তু ঘুরছে, নির্বাচন সামনে, দলবদল শুরু হয়ে গেছে এবং এর আগে আপনারা জানেন কার্শিয়াংয়ের বিধায়ককে একেবারে পেরে ফেলেছেন আপেলের মতো মমতা বন্দ্যোপাধ্যায়, বিজেপির বিধায়ক তৃণমূলের পতাকা নিয়ে নিয়েছেন। আজ যখন একদিকে প্রতিকূল এবং অভিষেককে দেখে মনে হচ্ছিল এক্ষুনি এইবার তারা দুজনকে জড়িয়ে ধরে চিরদিনই তুমি যে আমার গাইতে শুরু করে দেবেন, ঠিক সেই সময় আরও একটা ঘটনা ঘটছিল যেখানে বিজেপির আরেক রাজ্যসভার সাংসদ তিনি একেবারে এতই গদগদ মুখ্যমন্ত্রীর সামনে মঞ্চের ওপরে পারলে গড় করে প্রণাম করাটা শুধু বাকি রেখেছিলেন। বঙ্গবিভূষণ সম্মানে তাকে ভূষিত করা হয়েছে, মুখ্যমন্ত্রী স্বয়ং অনন্ত মহারাজকে এই সম্মান দিয়েছেন, তার ভূয়সী প্রশংসা করেছেন মঞ্চের ওপরে। এর আগে অনন্ত মহারাজকে বিজেপির তরফ থেকে রাজ্যসভার টিকিটটা দেওয়া হয়েছিল এই আশায় যে তিনি হয়তো ভোটের ক্ষেত্রে খানিক সুবিধা করবেন, রাজবংশী ভোটটা টেনে দেবেন বিজেপির কাছে, কিন্তু তিনি তো অনেকদিন আগে থেকেই বেগরবাই করতে শুরু করেছেন। বিজেপির এই চালটা একেবারে যে ভুল পড়ে গেছে বিজেপিও সেটা বুঝতে পেরেছে। মমতা বন্দ্যোপাধ্যায় আজ তার ভূয়সী প্রশংসা করলেন, তিনি রাজবংশীদের জন্য কত কাজ করছেন, অনন্ত কাজ করে চলেছেন সেই কথা বললেন, তাকে সম্মান দেওয়া হলো, উত্তরীয় পরিয়ে দিলেন। এবং তারই সঙ্গে দেখুন পশ্চিমবঙ্গের মানুষের একটা হবি আছে, হয় সে কবি হয়, নয় সে গান লেখে, নয় সে গান গায়, কিছু না কিছু সে করতে পারে, খুব ট্যালেন্টেড মানুষ তো আমরা। তো একজন কবি যখন আরেকজন কবিকে সামনে পান তিনি কি আর ছেড়ে দিতে পারেন? এক কবি আরেক কবির গলায় উত্তরীয় পরিয়ে বঙ্গবিভূষণ সম্মানে ভূষিত করার পর তাকে যখন বললেন কবিতা বলতে, তখন অনন্ত মহারাজ ধন্যবাদ স্বরূপ নিজের লেখা কবিতা পাঠ করলেন এবং তারই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সম্মানের জন্য তাকে ধন্যবাদও জানালেন। মমতা বন্দ্যোপাধ্যায় আবার অনন্ত মহারাজের দীর্ঘায়ু কামনা করলেন, প্রচুর প্রশংসা করেছেন তিনি। অনন্ত মহারাজ আবার এই অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় বলে গেছেন যে বিজেপি কোচবিহার আর রাজবংশীদের জন্য কিচ্ছু করেনি, শুধু বঞ্চনা করেছে আর তাছাড়া কিচ্ছু করেনি। এদিকে লোকজন রাজ্যসভার সাংসদ পদ নিয়ে মুখ মুছে চলে যাচ্ছেন অন্য দলে, আর আপনি সেখানে প্রতিকূল কেন চলে গেল এই বলে হারমোনিয়াম বাজিয়ে গান ধরেছেন। নিজেরা বিকল্প বলে চিৎকার করলেই বিকল্প হওয়া যায় না, বিকল্প হয়ে লড়াইয়ের পরিসর তৈরি করতে হয়, তা না হলে হারিয়ে যেতে হয়, মিলিয়ে যেতে হয়, অপ্রাসঙ্গিক হয়ে যেতে হয়, অপাংতেও হয়ে যেতে হয়। দেখুন আমি মতাদর্শের কথা বলছি না, আমি দর্শনের ছাত্রীও নই। সাংবাদিকতার কথায় যদি আসি, নির্বাচনী রাজনীতির কথায় যদি আসি, তাহলে সেই নির্বাচনী রাজনীতিতে নির্বাচনের ঠিক আগে দাঁড়িয়ে লালেদের খাতায় কিন্তু এখনো লাল কালি, এদিকে প্রতিকূল তো সবুজ হয়ে গেল। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।